কেমিস্ট্রি কেমিস্ট্রি পার্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করে? হ্যাঁ, এইটা কিভাবে করবা? এই প্রশ্ন সলভ করতে গেলে তোমাকে বেশ কিছু বিষয় জানতে হবে। ইভি ইকুয়াল এন আর টি, এটা তুমি জানো। এখানে ভি সমানুপাতিক এন, এই তথ্যটুকু তুমি জানো। তো এন সমান সমান আবার ডাব্লিউ বাই এম লেখা যায়, এটাও তুমি জানো। এখান থেকে একটা ইনফরমেশন তুমি পাও যে এন সমানুপাতিক 1/√m। মূল সংখ্যা বাড়াইলে আণবিক ভর কমবে, মানে আণবিক ভর কমাইলে মূল সংখ্যা বেড়ে যাবে। আর এখানে দেখো, মূল সংখ্যা তুমি যদি কমিয়ে দাও তাহলে ভলিউম বেড়ে যাবে। এই যে দুইটা বিষয়, সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্ক দুইটা পাইছো, এই দুইটাকে একটু নোট ডাউন করে ফেলো। এই দুইটা তোমার কাজে লাগবে। এই দুইটা থেকে দেখো, এখানে মূল সংখ্যা আছে, এখানে মূল সংখ্যা আছে। মূল সংখ্যা তুমি যদি দুইটা কম্পেয়ার করো তাহলে আসতেছে হচ্ছে ভি সমানুপাতিক 1/√m। এই সম্পর্কটা তুমি পাচ্ছ। হ্যাঁ, এটা তুমি পাচ্ছ। এটা হচ্ছে এখান থেকে এবং এখান থেকে, দুইটার থেকে মিক্স করে তুমি এই জিনিসটা পাইছো। তো এখানে বোঝার বিষয় হচ্ছে আণবিক ভর যত কম হবে ভলিউম তত বেড়ে যাবে। ঠিক আছে, এবং আণবিক ভর যত বেশি হবে ভলিউম তত কম হবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক। তুমি এখানে চেক করবা যে কার আণবিক ভর কম, সেই সবচেয়ে বেশি আয়তন দখল করবে। ঠিক আছে, যার আণবিক ভর কম তার আয়তন দখল বেশি হবে। তো এটা হচ্ছে সংক্ষেপে শর্টকাট সিস্টেম আর কি। তুমি নাইট্রোজেনের দেখো, এখানে নাইট্রোজেন 14 দুগুণে 28, 14 দুগুণে 28, অক্সিজেন 16 দুগুণে 32, এবং নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া হচ্ছে 17, এবং আর্গন কত 40। তাহলে এখানে দেখো আণবিক ভর সবচেয়ে কম কার, আণবিক ভর যার সবচেয়ে কম হবে তার ভলিউম সে বেশি দখল করবে। তো অ্যামোনিয়া হচ্ছে এখানে অ্যান্সার। আণবিক ভর যেহেতু তার সবচেয়ে কম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এই যে এইটুকু মনে রাখো তাহলেই হবে। তো এই যে এইটুকু মনে রাখো তাহলে তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, পরের প্রশ্নে যাই। কোন ডি অরবিটাল গুলো অক্ষ বরাবর অবস্থিত? অক্ষ বরাবর কোনগুলো অবস্থিত সেটা জানার জন্য তোমাকে কিছু বিষয় বুঝতে হবে, চিত্র আঁকতে জানতে হবে। প্রথমটা হচ্ছে উত্তর, ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। কেন হলো, কিভাবে হলো, বাকিগুলো কেন হলো না ভাইয়া, জানা দরকার। তো আমি বলি সিরিয়ালি। দেখো, তুমি যখন ডি এক্স ওয়াই আঁকবা, তুমি এখন ডি এক্স ওয়াই অরবিটাল আঁকবা। তুমি জানো যে অরবিটাল হচ্ছে পাঁচটা আছে, থ্রি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। এই পাঁচটা অরবিটাল আছে, তুমি জানো যে এই পাঁচটা অরবিটাল আছে। একটু মুছে দিন, নাহলে কনফিউশন। আচ্ছা, এই পাঁচটা অরবিটালের মধ্যে কোনগুলা এক্স অক্ষ বরাবর, কোনগুলো এক্স অক্ষ বরাবর না। এক্স অক্ষ বরাবর কোনগুলো, সেটা কোন দুইটা সেটা আমি এখানে বলেই দিলাম উত্তরটা, তারপরে আসো আলোচনা করি। তো প্রথমে হচ্ছে তুমি এক্স ডি এক্স ওয়াই আঁকবা। ডি এক্স ওয়াই অরবিটাল কিভাবে আঁকবা? ডি এক্স ওয়াই আঁকবা মানে এক্স এবং ওয়াই ঠিক করে দিবা। দুইটা অক্ষ দিবা, তুমি তিনটা অক্ষ দিয়ে করলে প্যাচ লাগতে পারে, তুমি দুইটা অক্ষ দিয়ে চিন্তা করো, এক্স এবং ওয়াই। তো তুমি হচ্ছে এই যে এক্স অক্ষের সাথে ডি এক্স ওয়াই অরবিটাল এক্স এবং ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তো এক্স অক্ষের সাথে এটা হচ্ছে এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিলা, এবং ওয়াই অক্ষের সাথে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিলা। এটা হচ্ছে ডি এক্স ওয়াই হয়ে গেল। দেখো এখানে, তুমি দেখো এখানে এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং এখানে এক্স অক্ষের সাথে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে কিনা। হ্যাঁ দেখো, এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তুমি এখন আঁকবা হচ্ছে ডি ওয়াই জেড। সাপোজ তুমি ডি ওয়াই জেড আঁকবা, ডি ওয়াই জেড আঁকবা। তাহলে এখানে ওয়াই দিয়ে দিবা, এখানে জেড দিয়ে দিবা। এখন মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে লোবগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা থাকবে। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। দেখো 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে। এই যে লোবটা দেখো, এটার সাথে ওয়াই অক্ষের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে না। তো এইভাবে হচ্ছে তুমি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স আঁকবা। ডি এক্স ওয়াই, ওয়াই জেড এবং জেড এক্স তুমি এভাবে আঁকবা। কিন্তু এখানে দেখো যে এই যে তুমি যদি ডি এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আঁকো, তুমি আঁকবা হচ্ছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। সেটা এই যে এক্স এবং ওয়াই দিয়ে দিবা সুন্দর মতো। হ্যাঁ, এক্স এবং ওয়াই দিয়ে দিছো। এই এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, যে এক্স স্কোয়ার হচ্ছে এরকম এক্স অক্ষের মধ্যে দিয়ে যাবে, এবং ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়াই এর মধ্যে দিয়ে যাবে। এভাবে হচ্ছে তুমি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আঁকো। তো এভাবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাখতে হয়। এবং তুমি যদি ডি জেড স্কোয়ার রাখতে চাও তাহলে এই যে এটা হচ্ছে শুধু জেড অক্ষ দিয়ে দিবা, ডি জেড স্কোয়ার এইরকম হয়, মাঝখানে এরকম স্ট্রাকচার। ঠিক আছে, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এটা কি ডি জেড স্কোয়ার। আশা করি বুঝতে পারছো যে তুমি ডি অরবিটাল গুলো কিভাবে আঁকবা। ডি জেড এক্স তোমরা নিচে নিচে ট্রাই করো। হ্যাঁ, ডি জেড এক্স আঁকতে। তো আশা করি বুঝতে পারছো যে কেন কোনটা। এই দেখো, এগুলো হচ্ছে অক্ষ বরাবর। এইটা এবং এইটা, এরা হচ্ছে অক্ষ বরাবর। কিন্তু প্রথমগুলা ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এরা কিন্তু এক্স অক্ষের সাথে অক্ষগুলোর সাথে 45 ডিগ্রি কোণ করে থাকে। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটা নিঃসংযোজক ইলেকট্রন আছে? প্রথম অপশন দেখি, এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখানে প্লাস চার্জ দিছে। প্লাস চার্জ মানে হচ্ছে তার কাছে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। বুঝছো? তো এটা কিভাবে হয়েছে? এই যে সিএইচ, 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 কার্বোকার্বন কিভাবে ফরমেশন হয়? এখানে একটা হ্যালোজেন থাকে, সেই বন্ধনে দুইটা ইলেকট্রন নিয়ে টান দিয়ে নিয়ে নিয়ে যায়। এই বন্ধনে দুইটা ইলেকট্রন টান দিয়ে নিয়ে চলে যায় কেন? কারণ তার তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে। তো নিয়ে গেলে কার্বনে দেখো মাত্র তিনটা ইলেকট্রন থাকে। এই যে এখানে একটা ইলেকট্রন, এই বন্ধনে একটা ইলেকট্রন, এই বন্ধনে একটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন থাকে, এবং তার কাছে ইলেকট্রনের ঘাটতি পড়ে যায়। এই জন্য আসলে এখানে প্লাস চার্জ ক্রিয়েট হয়। তো এটা আসলে এখানে কোনো লোন পেয়ার নাই, নিঃসংযোজক ইলেকট্রন নাই, তার কাছে এমনিতেই ইলেকট্রনের ঘাটতি।
আর এই যে CH পরের অপশনটা দেখো, CH এটা দেখো, এখানে হচ্ছে মাইনাস চার্জ দিয়ে আছে, মাইনাস চার্জটা এখানে হচ্ছে মাইনাস চার্জ। মাইনাস চার্জ দিয়ে কি বলছে সেটা একটু বোঝা দরকার। এইখানে হচ্ছে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা কোত্থেকে আসলে ভাই সেটা তো জানা দরকার। এখানে আসলে যখন তোমার হচ্ছে এই যে CH এখানে একটা হাইড্রোজেন ছিল সাপোজ, এই হাইড্রোজেনটা এখান থেকে বের হয়ে গেছে H প্লাস হিসেবে, H প্লাস হিসেবে বের হয়ে গেছে। আর এখানে যে বন্ধনে দুটো ইলেকট্রন ছিল, সেই বন্ধনে দুটো ইলেকট্রন সে কার্বনকে দিয়ে গেছে। হ্যাঁ, কার্বনকে দিয়ে গেছে, তখন আসলে এই যে মুক্ত জোর, এই বন্ধনে দুটো ইলেকট্রন এখানে মুক্ত জোর হিসেবে কার্বনের কাছে আছে। তো এখন একটা জিনিস চিন্তা করো যে এখানে যে বন্ধন, এই বন্ধনে ইলেকট্রন আছে কার্বনে কয়টা? একটা, এবং হাইড্রোজেনের একটা, এই বন্ধনে হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, এই বন্ধনে হাইড্রোজেনের একটা, কার্বনের একটা। তাহলে টোটাল এখানে বন্ধনে কার্বনের ইলেকট্রন আছে তো কয়টা? তিনটা। এবং এখানে মুক্ত জোরে দুইটা ইলেকট্রন আছে, তাহলে দুই, তাহলে মোট কয়টা? পাঁচটা। কিন্তু তোমরা দেখো যে কার্বনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার 2p কত? 2। তাহলে এখানে যে সর্বশেষ কক্ষপথে কয়টা আছে? চারটা, মানে কার্বনের 4 হাতে 4টা ইলেকট্রন আছে, তো সর্বশেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে। যেখানে আসলে 5টা দেখাচ্ছে, একটা বেশি, এই জন্য একটা নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ আসছে। তো আসলে মুক্ত জোর আলাদা জিনিস, এখানে নেগেটিভ চার্জ আলাদা জিনিস, ঠিক আছে? তো আশা করি বুঝাইতে পারছি। যেখানে আসলে দেখো একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে মিথাইল কার্বোক্যাটায়নে, মিথাইল কার্বনায়নে একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন আছে। হ্যাঁ, আশা করি এটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে উত্তর, এটা উত্তর হয়ে গেছে, তুমি উত্তর অলরেডি পেয়ে গেছো। বাকি দুইটাও দেখো যে কেন উত্তর হবে না। দেখো NH এখানে আসলে মুক্ত জোর আছে, মুক্ত জোর আছে, এবং এখানে নেগেটিভ চার্জ দিয়ে রাখছে, এখানে একটা নেগেটিভ চার্জ দিয়ে রাখছে। এখন প্রশ্ন হলো ভাই এখানে আসলে, এখানেও তো তাহলে এক জোড়া নিঃসঙ্গ জোর রয়েছে না, এখানে আসলে এই নেগেটিভ চার্জ হয়েছে কারণ আসলে নাইট্রোজেনের এক জোড়া মুক্ত জোর তো ছিলই, নেগেটিভ চার্জ বোঝাচ্ছে যেখানে আসলে আরেক জোড়া মুক্ত জোর আছে। এখানেও কিন্তু অ্যামোনিয়া থেকে আসছে জিনিসটা, অ্যামোনিয়া থেকে আসছে। অ্যামোনিয়ার যে একটা H+ হাইড্রোজেন ছিল, সেটা H+ হিসেবে বের হয়ে গেছে এবং নাইট্রোজেনকে ইলেকট্রন দিয়ে গেছে কার্বনের মতনই। এখানে আসলে দুই জোড়া হয়ে গেছে, তাহলে দেখো এখানে দুই জোড়া হয়ে গেছে, দুই জোড়া যেহেতু হয়ে গেছে, এই জন্য এখানে আসলে এটা উত্তর হবে না, কারণ এক জোড়া চাইছে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন, একটা নিঃসঙ্গ ইলেকট্রন। আচ্ছা, এরপরে হচ্ছে NH4+, তো নাইট্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন এবং নাইট্রোজেনের যে লোন পেয়ার, সেই লোন পেয়ার দিয়ে এই হাইড্রোজেনকে ধরে, এটা হচ্ছে NH4+ আর কি। ধরলে তারপরে হচ্ছে এই যে সন্নিবেশ বন্ধন তৈরি করে, এটা হচ্ছে এই লোন পেয়ার, সে হচ্ছে হাইড্রোজেনকে দেয়। এই হাইড্রোজেনটা এই লোন পেয়ারটা তার অ্যাভেলেবল থাকে না, ঠিক আছে? তো এখানে সন্নিবেশ সময় যদি বন্ধন তৈরি করে ফেলে, তখন এটা তো আসলে এখানে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নাই। তো এই জন্য উত্তর হচ্ছে বি। আশা করি বুঝতে পারছো। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে যাই, নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়? আয়তনিক ফ্লাস্ক, হ্যাঁ, ভলিউমেট্রিক ফ্লাস্ক, ভলিউমেট্রিক ফ্লাস্ক লিখে তুমি হচ্ছে গুগলে সার্চ করো, তুমি দেখবে যে পেয়ে যাবা। এটা দিয়ে আয়তনের আয়তনের প্রমাণ দ্রবণ তৈরি করা হয়। কোন যৌগটা টটোমারিজম দেখায়? এটা আসলে সহজ প্রশ্ন। টটোমারিজম দেখাবে কিটো গ্রুপ থাকতে হবে, CH3CO গ্রুপ থাকতে হবে, তারা আসলে কি দেখাবে? টটোমারিজম দেখাবে। তো এটাতে আছে CH3CO গ্রুপ, এটাতে নাই, এটাতেও নাই, এটাতেও নাই, হচ্ছে উত্তর। পরের প্রশ্নে যাই। সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন? তো দেখো এখানে 5 কার্বন বিশিষ্ট অ্যালকিন আছে, 6 কার্বন, 7 না 8, কোনটা উত্তর? তো তুমি যদি এখানে আলোক সমানতা মানে হচ্ছে, আলোক সমানতা যদি দেখাইতে হয় তাহলে অবশ্যই কাইরাল কাইরাল কার্বন থাকা লাগবে। তুমি যদি 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকিন লিখো, তাহলে যে কোনো একটা কার্বনকে তুমি যদি কাইরাল কার্বন বানাইতে চাও, দেখো এটাকে তুমি কাইরাল কার্বন বানাবা, এটা সম্ভব কিনা। তুমি ডাবল বন্ড সাপোজ এইখানে দিছো, সাপোজ এখানে তুমি ডাবল বন্ড দিছো, তো এখানে CH3, এখানে CH, এখানে CH, এখানে হচ্ছে, এখানে CH3, এখানে আসলে CH2 হয়ে যাচ্ছে, মানে এক হাতে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এটা কি কাইরাল কার্বন হবে? এইখানে দেখো, এখানে আসলে ডাবল বন্ড, তো এটা তো সম্ভবই না। মানে এখানে তুমি কোনোভাবে কাইরাল কার্বন আনতে পারবে না। তো 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনে কোনোভাবে কাইরাল কার্বন আনতে পারবে না। 6 কার্বন বিশিষ্ট অ্যালকিনে আনতে পারবা কিনা সেটা একটু দেখি। তুমি দেখো এখানে 6 কার্বন বিশিষ্ট একটা তুমি বানাবা, তার আগে কাইরাল কার্বন বানাবা। তো কাইরাল কার্বন এখানে হাইড্রোজেন একটা দিবা। যেহেতু এই কার্বনটাকে তুমি কাইরাল কার্বন বানাবা, তো এই কার্বনকে তোমার 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ থাকতে হবে। হ্যাঁ, তো এখানে এই পাশে ইথাইল দিই দেখি, এই পাশে 2টা কার্বন দিই, 4টা কার্বন অলরেডি হয়ে গেছে। এই পাশে একটা, এই 2টা কার্বন এরকম ভাবে দেওয়া যায় কিনা? ডাবল বন্ড এখানে দিয়ে, এখানে CH2 দিলা, এখানে CH, তাহলেই কিন্তু তুমি কি পেয়ে যাচ্ছ? কাইরাল কার্বন তুমি বানাই ফেলতে পারতেছো। দেখো এই যে কার্বনটা, এই কার্বনটা কাইরাল কার্বন হয়ে গেছে কিন্তু অলরেডি, কারণ এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে। এই কার্বনের 4 হাতে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এই জন্য এই যে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 6 কার্বন বিশিষ্ট, এখানে দেখো এটা হচ্ছে 1 নাম্বার, এই যে এখানে 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে এই যৌগে। তো সর্বনিম্ন 6 কার্বন বিশিষ্ট অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন করে। আশা করি বুঝতে পারছো। তুমি তখন এই যে 8 7 এগুলাও তুমি পাবা, সর্বনিম্ন চাইছে এই জন্য 6টা। 5 কার্বন বিশিষ্ট অ্যালকিনের ক্ষেত্রে সেটা সম্ভব না। এটা দেখো নিচের যে বিক্রিয়াটার নাম কি? নিচের বিক্রিয়াটার নাম কি?
তো এটা আসলে ইথানামাইডের সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে এখানে কি তৈরি করছে? এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন তৈরি করছে। তোমরা জানো এটা আসলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। আমি আসলে বিক্রিয়া লিখে দেখাচ্ছি না, বিক্রিয়া লেখাই আছে। এখানে আসলে 2 কার্বন বিশিষ্ট যৌগ আছে এবং ভেঙে এখানে 1 কার্বন বিশিষ্ট যৌগ তৈরি হয়। এইজন্য এটা আসলে ক্ষুদ্রাংশ হয়ে যায়, হ্যাঁ? হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। পরে, পরের বিক্রিয়া যাই, পরের প্রশ্নে যাই। এইটা দেখো হাইড্রোজেন অণুতে নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন কোণ কত? তো হাইড্রোজেন আসলে NH2 তোমরা জানো যে NH2 এটাকে হাইড্রোজেন বলে। এটার স্ট্রাকচারটা এরকম থাকে, নাইট্রোজেন নাইট্রোজেন থাকে এবং হাইড্রোজেনগুলো এইভাবে। এখানে যেটা হয় সেটা হচ্ছে যে এইখানে যে বন্ধন কোণ, এই যে এইটা নাইট্রোজেন হাইড্রোজেন নাইট্রোজেন বন্ধন কোণ, অন্য কালার দিয়ে দেখাই। এই যে বন্ধন কোণ, এই বন্ধন কোণটা এটা হচ্ছে 107 ডিগ্রি হয়ে থাকে। 107 ডিগ্রি হয়ে থাকে। তুমি দেখো যে এই যে নাইট্রোজেনের যদি তুমি এই স্টেরিক নাম্বার বের করতে চাও এখানে নাইট্রোজেনের, কারণ তোমরা জানো যে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। লোন পেয়ার একটা আছে, সিগমা বন্ড কয়টা আছে নাইট্রোজেনের সাথে? 3টা। তো 4, এখানে আসলে 4 হলে sp3, স্টেরিক নাম্বার 4 হলে sp3 সংকরিত। sp3 সংকরিত হলে হয় 109.5 ডিগ্রি। কিন্তু যেহেতু লোন পেয়ার আছে নাইট্রোজেন হাইড্রোজেন, তো লোন পেয়ার যেহেতু আছে অ্যামোনিয়ার মতো কাজ করে, সেটা আসলে কমে যায়, 107 ডিগ্রি হয়ে যায়। ঠিক আছে? এটা অনেকটা অ্যামোনিয়ার মতো হয়ে যায় 107 ডিগ্রি, কারণ আসলে এখানে যে লোন পেয়ার আছে, লোন পেয়ারের কারণে বন্ধন কোণটা একটু কমে যায়। হ্যাঁ, ঠিক আছে। পরের প্রশ্নে যাই। কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক? কোন যৌগটা সবচেয়ে বেশি অ্যাসিডিক? তো এখানে দেখো যে sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3, অ্যাসিডিটি ক্যারেক্টার, এটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার, অ্যাসিডিটি অর্ডার মনে রাখো। ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিডিটি অর্ডার, অ্যাসিডিটি অর্ডার মনে রাখো। তো এটা আমি একটু তোমাকে দেখাই যে আসলে কিভাবে কাজ করে। এই যে এখানে sp দেখতেছো, এই sp তে 50% s ক্যারেক্টার আছে এবং 50% p ক্যারেক্টার আছে। কিন্তু এখানে কি 50% 50% আছে বা এখানে আছে? না। এখানে 100% কে 3টা ভাগে বন্টন করছো। আর এখানে 100% কে 4টা ভাগে বন্টন করে ফেলছো। তাহলে s ক্যারেক্টার আরো কমে গেছে। তো s ক্যারেক্টার সবচেয়ে বেশি আছে sp তে। এজন্য sp হাইব্রিডাইজেশন যেখানে আছে সেটা হচ্ছে বেশি অ্যাসিডিক হবে। অ্যালকাইন সবচেয়ে বেশি অ্যাসিডিক। আবার হচ্ছে টার্মিনাল অ্যালকিন যেটা, আচ্ছা অ্যাসিডিক। তারপর হচ্ছে এখানে sp2, এটা হচ্ছে sp2, এটা sp3, এগুলো বাদ। তো sp ক্যারেক্টার, s ক্যারেক্টার যেখানে বেশি, এটা লিখে দেই, s ক্যারেক্টার অ্যাসিডিটি তত বেশি, মনে রাখবা। ঠিক আছে? s ক্যারেক্টার যত বেশি অ্যাসিডিটি তত বেশি। ওকে, পরের প্রশ্নে যাই। এটা কিভাবে কি করব? তো প্রথমে জারক বিজারক অপশন দেখে তুমি যেটা করবা, যেখানে মেইনলি যেটা হয়েছে যে কার্বনেট আয়ন CO3 2- থেকে এখানে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, দেখে বুঝতে পারতেছো এই যে কার্বনেট আয়ন থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। তুমি যেটা করবা যে সাথে সাথে কার্বনের কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করে ফেলবা। দেখবা এখানে x = +4 আসবে, এখানেও x = +4, অর্থাৎ মানে হচ্ছে কার্বনের যে জারণ সংখ্যা সেটা দেখবা উভয় জায়গায় +4 আসতেছে। ঠিক আছে? +4 যখন আসবে তখন তুমি তো সেটা জারক না বিজারক একটাও হবে না। জারক বিজারক একটাও হবে না, কারণ এখানে আসলে অক্সিডেশন রিডাকশনই হচ্ছে না। যেটা হচ্ছে যে সেটা হচ্ছে অ্যাসিড হইতে পারে অথবা আর হইতে পারে। এখন কোনটা হবে সেটা হচ্ছে দেখার বিষয়। এই যে কার্বনেট আয়ন CO3 2- এখানে যেটা আছে, হ্যাঁ, এখানে এই CO3 2- সে আসলে সে আসলে কি করে? সে আসলে প্রোটন গ্রহণ করে। হ্যাঁ, প্রোটন গ্রহণ করে সে প্রথমত HCO3- তৈরি করে। তারপরে সে আবার প্রোটন গ্রহণ করে। তারপরে সে কি করে? H2CO3 তৈরি করে। এতটুকু বুঝো। তাহলে যে প্রোটন গ্রহণ করে সে কি? সে হচ্ছে বেস মানে ক্ষার। যে প্রোটন গ্রহণ করে সে হচ্ছে ক্ষার। এই H2CO3 পরে ভেঙে পরবর্তীতে কি তৈরি হয় জানো? পরবর্তীতে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এটা তোমাকে বুঝতে হবে। এই H2CO3 সে পরবর্তীতে ভেঙে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, প্লাস এখানে আসলে পানিও তৈরি হয়। বুঝছো? তাহলে এই যে প্রথমত সে আসলে এই H প্লাসটা গ্রহণ করছে, গ্রহণ করে সে আসলে ক্ষার হয়। তো এটা অ্যাসিড হবে না, এটা হয়ে যাবে কি? ক্ষার। আশা করি বুঝতে পারছো। যারা প্রোটন গ্রহণ করে তারা আসলে ক্ষার হয়ে থাকে। আর যারা আসলে প্রোটন কি করে? প্রোটন ত্যাগ করে, প্রোটন ডোনেট করে, যারা আসলে প্রোটন ডোনেট করে তারা আসলে অ্যাসিড হিসেবে কাজ করে। ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই। নিচের কোন আয়নের ঘনমাত্রায় জিঙ্ক থেকে জিঙ্ক 2+ একই সলিউশন এবং ফেরিক থেকে ফেরাস অ্যাকুয়াস প্লাটিনাম সেলের বিভব এর প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি? তো এখানে যেটা কনসেপ্ট সেটা হচ্ছে তুমি নার্নস্টের ইকুয়েশনটা তোমাকে জানতে হবে। নার্নস্টের ইকুয়েশন কিভাবে কাজ করে সেটা একটু বুঝতে হবে। যে ইনর্ট সেল, হ্যাঁ, ইনর্ট সেল মাইনাস আরটি বাই এনএফ, আরটি বাই এনএফ, তারপরে কি লন অফ এখানে এই যে রিয়াকশন হচ্ছে, রিয়াকশনে এখানে মেনলি দেখো জেড এন থেকে Zn2+ আসতেছে এবং Fe3+ থেকে কি আসতেছে? Fe2+, তাই তো? তো এখানে যেটা হবে সেটা আসলে তুমি যখন এই দুইটাকে এভাবে যোগ করে দিবা, তখন এই পাশে বাম পাশে থাকবে ফেরিক আয়ন এবং ডান পাশে 2টা আয়ন থাকবে। তো উৎপাদ বাই বিক্রিয়ক, উৎপাদ হচ্ছে Zn2+, এর কনসেন্ট্রেশন ইনটু হচ্ছে Fe2+ এর কনসেন্ট্রেশন, আর নিচে হচ্ছে Fe3+ এর কনসেন্ট্রেশন। হ্যাঁ, এতটুকু আশা করি বুঝতে পারছো। এখন তুমি একটা জিনিস খেয়াল করো যে এখানে বলছে নিচে কোন আয়নের ঘনমাত্রায় এই যে সেল বিভব দেওয়া আছে, এই সেল বিভব এর প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি হবে। তো ঘনমাত্রা যখন বাড়াই দিবা তখন এখানে তখন দেখো এই যে এই Zn2+ এবং Fe2+ এর ঘনমাত্রা যত বাড়বে
এটার উপরের মান যত বাড়বে, লনের ভ্যালু তত বাড়বে এবং যত কমবে। হ্যাঁ, উপরের যে গুণফল, এই গুণফল যত বেশি হবে, লনের ভ্যালু তত বাড়বে এবং এখানে কি হবে, এই যে যত হচ্ছে এটা কম হবে, এর ভ্যালুটা কমে যাবে। এই জন্য এখানে Fe3+ এর ঘনমাত্রা বাড়াইতে হবে। কি করতে হবে? Fe3+ এর ঘনমাত্রা বাড়াইতে হবে। এই জন্য দেখো Fe3+ এর ঘনমাত্রা তোমার হচ্ছে এইটা, Fe3+ এর ঘনমাত্রা 1.1 মোলার হইলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এর প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি হবে। মানে যে সেল বিভবটা দেওয়া আছে, যে সেলটা দেওয়া আছে, সেই সেলের বিভব এর প্রমাণ সেলের বিভবের চেয়ে বেশি হবে কখন? যখন হচ্ছে Fe3+ 1.1 মোলার। আশা করি বুঝতে পারছো। এটা আসলে কনসেপচুয়াল প্রশ্ন ছিল। পরের প্রশ্নে যাই। প্রশ্নটা দেখো, কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? তো প্রথম এটা তোমরা জানো যে এই যে অ্যালকিন সমূহ ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে, ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে, তাই না? এটা তোমরা জানো অ্যালকিন সমূহ ব্রোমিন কেমনে কেমনে বিক্রিয়া করে সেটা জানা দরকার। CH3 CH ডাবল বন্ড CH2। তো ব্রোমিন দ্রবণ কি করে? এই যে Br2, এটার সাথে যখন বিক্রিয়া দিবে তখন এখানে একটা হাত খালি হবে, এখানে একটা হাত খালি হবে, ব্রোমিন এসে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি আসলে এখানে আর দেখাচ্ছি না। তো পরে হচ্ছে দেখো এই যে ইথানল, এটা হচ্ছে ফেনল, ফেনল এবং এটা হচ্ছে কি অ্যানিলিন। তো এদের যেটা হয় যে এদের আসলে এই যে নাইট্রোজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে, অক্সিজেনের যে মুক্তজোড় ইলেকট্রন আছে, তাদের কাছে আসলে মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে তারা আসলে অনেক বেশি সক্রিয় হয়, কক্ষ তাপমাত্রায় তারা আসলে ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে পারে। কিন্তু এই যে এটা এখানে আসলে মিথাইল গ্রুপে কার্বনের কোনো নাই, কি বলে, মুক্তজোড় ইলেকট্রন নাই এবং আসলে এখানে রেজোনেন্স কম হয়। উপরে দুইটাতে রেজোনেন্স অনেক বেশি হয়, কিন্তু এখানে আসলে রেজোনেন্স কম হয় এবং দেখা যায় যে এখানে ইলেকট্রন মানে বন্ধন ভাঙতে হয়। হ্যাঁ, যদি তুমি ব্রোমিনের সাথে বিক্রিয়া করতে চাও তাহলে বন্ধন ভাঙতে হয়, ভেঙে বিক্রিয়া করতে হয়, যেটা আসলে সম্ভব হয় না। এই জন্য আসলে ব্রোমিন দ্রবণের সাথে এই যে কি বলে এটাকে, টলুইন, এটা হচ্ছে টলুইন, টলুইন বিক্রিয়া দেয় না। বুঝতে পারছো? পরের প্রশ্নে যাই। নিচের কোন অণুটির সামগ্রিক ডাইপোল সবচেয়ে বেশি? এরকম একটা প্রশ্ন ছিল। ডাইপোল নিয়ে অনেক সময় প্রশ্ন হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে অনেকেই এই প্রশ্ন ভুল করে আসো। নিচের কোন অণুটার সামগ্রিক ডাইপোল সবচেয়ে বেশি? কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার দিয়ে তোমাদেরকে বোঝাই। দেখো এটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার এরকম। তো এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে একটা তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য আছে। হ্যাঁ, পার্থক্য আছে, যার কারণে এই এদিকে অক্সিজেন তার নিজের দিকে ইলেকট্রন টান দেয় এবং এদিকেও অক্সিজেন তার ইলেকট্রনটা নিজের দিকে টান দেয়। টান দিলে কি হয়, এই দুই দিকে টান দেওয়ার কারণে লব্ধি শূন্য হয়। লব্ধি শূন্য হয় মানে হচ্ছে মানে অপোজ করে ফেলে দুই দিকে, এদিকে যেরকম টানতেছে এদিকে এরকম টানতেছে, ফলাফল দেখা যায় যে এটা আসলে এটার যে ডাইপোল মোমেন্ট সেটা আসলে শূন্য হয় এবং এটা আসলে নন পোলার হয়ে যায়। ডাইপোল মোমেন্ট শূন্য হওয়ার কারণে এটা হচ্ছে নন পোলার হয়ে যায়, মানে অপোলার যৌগ হয়ে যায় কার্বন ডাইঅক্সাইড। তো অনুরূপভাবে তুমি আরো একটা উদাহরণ দেখতে পারো, ধরো অ্যামোনিয়া। অ্যামোনিয়া তো অ্যামোনিয়ার যে লোন পেয়ার, এই লোন পেয়ারের কারণে এদিকে একটা আকর্ষণ থাকে এবং এই তিন দিকে আকর্ষণ থাকে। অ্যামোনিয়া যে একটা নন পোলার নাকি পোলার সেটা একটা বোঝার বিষয়। অ্যামোনিয়া কেন পোলার? কারণ দেখো এইদিকে যখন লোন পেয়ার, এদিকে লোন পেয়ার, এদিকে একটা আকর্ষণ আছে এবং এইদিকে তোমার হাইড্রোজেন, এই যে তিন হাইড্রোজেন দেখো এদিকে টানতেছে, এদিকে টানতেছে। তো এই যে এরকম একটা একদিকে মানে অ্যামোনিয়া কেন পোলার যোগ্য, কারণ আসলে দেখো এই যে লোন পেয়ারের দিকে তার একটা আকর্ষণ থাকে। হ্যাঁ, তো ওভারঅল যে নেট চার্জ, নেট ডাইপোল সেটা আসলে এই দিকে থাকে। এই জন্য সেটা আসলে পোলার হয়ে যায়। এটা আসলে পোলার হয়ে যায় এবং এটা ডাইপোল মোমেন্ট সেটা আসলে শূন্য হয় না। ঠিক আছে, যারা পোলার যোগ্য তাদের ডাইপোল মোমেন্ট শূন্য। যেমন পানি দিয়ে তোমাকে একটা উদাহরণ দেখাই। পানি, পানির যে লোন পেয়ার আছে এখানে, ভালো কথা, লোন পেয়ার আছে। তো লোন পেয়ারের কারণে তার যেই ডাইপোল মোমেন্ট সেটা আসলে একদিকে থাকে। এরকম কি পিছনে কিছু আছে যে টান দিয়ে এদিকে এদিকে নিয়ে আসবে? উপরের দিকে তো গেছে, নিচের দিকে টান দিয়ে আসবে এরকম কিছু আছে? নাই। তো এই হাইড্রোজেন তো টানতে পারতেছে না, কারণ অলরেডি ইলেকট্রন অক্সিজেনের দিকে যায়, এদিক থেকে অক্সিজেনের দিকে যায়, কারণ আসলে অক্সিজেন ইলেকট্রন টান দেয়। তো নেট ডাইপোল মোমেন্টটা এই দিকে কাজ করে। তো এই জন্য এটা আসলে পোলার যৌগ এবং এটা ডাইপোল মোমেন্ট শূন্য হয় না, এটা আসলে পোলার যৌগ হয়ে যায় কেন? এই কারণে। তোমাকে আমি যে উদাহরণ যেগুলো দেওয়া আছে সেগুলোর উদাহরণ দিয়ে তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে তুমি খুব সুন্দর মতো বুঝতে পারবা। কার্বন ডাইঅক্সাইডের ওটা থাকুক, কারণ এটা আমাকে তোমাকে একটা বিষয় দেখাবো। এই যে CBr2 আমি একটু আঁকি। বিআর, বিআর, ব্রোমিন, ব্রোমিন, ডাবল বন্ড, ব্রোমিন, ব্রোমিন। জি, হ্যাঁ। তো ব্রোমিন কি করবে? এদিকে ইলেকট্রন টান দিবে। আমি অন্য কালার দিয়ে দেখাই। ব্রোমিন এদিকে ইলেকট্রন টান দিবে। অন্য কালার দিয়ে দেখাই। ব্রোমিন এদিকে ইলেকট্রন টান দিবে, এদিকে ইলেকট্রন টান দিবে। এইদিকে ইলেকট্রন টান দিবে এবং এদিকে ইলেকট্রন টান দিবে। টান দিলে নেট ডাইপোলটা আসলে এদিকে কাজ করবে এবং এদিকে কাজ করবে। বুঝছো? এদিকে এদিকে যখন ডাইপোল কাজ করবে তখন আসলে অপোজ হয়ে যাবে। দুই পাশে সমান সমান যেহেতু টানতেছে তাই আসলে এটা অপোজ হয়ে যাবে এবং এটা আসলে এটা যে ডাইপোল মোমেন্ট সেটা আসলে শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে এই যৌগটা কি হবে? এই যৌগটা হবে হচ্ছে নন পোলার, মানে অপোলার যৌগ হবে। বুঝছো? পোলার যৌগ হবে না। পানি কেন পোলার যৌগ, অ্যামোনিয়া কেন পোলার যৌগ সেটা বুঝছো? এরপরে এটা তো হবে না উত্তর, কারণ এটা আসলে ডাইপোল মোমেন্ট এমনিতেই শূন্য। আর COCl2, Cl2, Cl2 এটা আসলে এরকম স্ট্রাকচার। সুন্দর করে আঁকি। CO হচ্ছে Cl, এরকম। তো COCl2 এটা আসলে এরকম ভাবে থাকে। তো এখানে দেখো কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই জন্য এখানে আসলে ইলেকট্রন টান দিবে অক্সিজেন, তো ইলেকট্রন টান দিবে। তো টান দিলে কার্বন এবং ক্লোরিনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। তো এদিকে ক্লোরিন নিজের দিকে ইলেকট্রন টান দিবে। বুঝছো? এটা ইম্পর্টেন্ট যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি কার কম সেটা একটু জানতে হবে।
তো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা একটু বেশি থাকায় ক্লোরিনের এদিকে ইলেকট্রন টান দিবে। তো এখন যেটা হবে যে এই দিকেও একটা টান কাজ করবে, তবে সেটা কম, সেটা কম। তো এখন তোমার বোঝার বিষয় হচ্ছে যে এই যে আর BF3 আসে আরেকটা জিনিস দেখাই। এখানে তাহলে এই যে এটাতে যেই ডাইপোল মোমেন্ট সেটা কিন্তু শূন্য হবে না। এটা আসলে শূন্য হবে না। তো ডাইপোল মোমেন্ট এটাতে বেশি হবে না কম হবে সেটা আমরা দেখব। আরেকটা উদাহরণ দেখি কোনটাতে সবচেয়ে বেশি আমি লাস্টে বলতেছি, হ্যাঁ? লাস্ট পর্যন্ত একটু থাকো। BF3 এরকম, BF3 এইরকম। BF3 হচ্ছে এরকম ট্রাইগোনাল প্লেনার। ৩ দিকে সমান ১২০ ডিগ্রি, মধ্যবর্তী কোণ ১২০ ডিগ্রি। তো আসলে বোরন এবং ফ্লোরিনের মধ্যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। তো আসলে ফ্লোরিন কি করবে? ইলেকট্রন টান দিবে। ফ্লোরিন এদিকে ইলেকট্রন টান দিল, এদিকে ইলেকট্রন টান দিল, এদিকেও ইলেকট্রন টান দিল। তো ৩ দিকে ইলেকট্রন টান দেওয়ার কারণে এটা আসলে ৩ দিকে ইলেকট্রন টান দেওয়ার কারণে সব দিকে কাটাকাটি চলে যায়। কাটাকাটি চলে গিয়ে কি হয়? মিউ 0 হয়ে যায়। এবং বোরন BF3 এমনিতে তাহলে এখানে বাদ। ধরো BF3 এটা বাদ দিয়ে দিলাম। কারণ এটা তো মিউ এর মান 0। মানে হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালু কি? 0। দেখো ভালো মতো বুঝো ডাইপোল মোমেন্টের মান কেন 0 হইছে, হ্যাঁ? তো A এবং D অপশন বাদ দিয়ে দিছি। এখন তোমাকে আমি দেখাবো যে আসলে এইখানে এটা একটু মুছে দেই। এখানে একটু ভালো মতো খেয়াল করো। এই প্রশ্নটা অনেক ইম্পোর্টেন্ট, হ্যাঁ? যদি কনসেপ্ট বুঝে যাও তোমাকে এটাতে কেউ আর আটকাতে পারবে না। এখন হচ্ছে CuCl2 এবং HCHO কোনটা অ্যান্সার সেটা হচ্ছে দেখার বিষয়। CuCl2 আমরা দেখলাম। তো এখন আসলে এখান থেকে একটু টান দিয়ে দিই এভাবে। এখন আমরা দেখব যে CHO, HCHO, HCOH। তো এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে তো তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে এবং কার্বন অক্সিজেনের মধ্যেও তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আছে। তো অক্সিজেন কি করবে? অক্সিজেন হচ্ছে ইলেকট্রন তার নিজের দিকে টান দিবে। মানে টান যখন দিবে তখন আসলে একটা ডাইপোল কাজ করবে। তো দেখো মানে পোল কাজ করবে। মানে হচ্ছে একদিকে টান দিচ্ছে, এর অপোজিটে কি কিছু টান দিচ্ছে? আছে এরকম কিছু? নাই। এর অপোজিটে টান দিবে এরকম কিছুই নাই। এজন্য আসলে এটা ডাইপোল মোমেন্ট শূন্য হবে না। এটা আসলে এটা ডাইপোল মোমেন্ট থাকবে। বুঝছো? এটা ডাইপোল মোমেন্ট থাকবে। এবং এখান থেকে দেখো যে এই যে এদিকে ইলেকট্রন টান দিচ্ছে কার্বন, এদিকে ইলেকট্রন টান দিচ্ছে। তো এই দিকে কিছু টান দিচ্ছে না। যেহেতু এদিকে টান দিচ্ছে না অর্থাৎ এটা একটা পোল আছে। মানে এই দিকে একটা পোল ক্রিয়েট হইছে। বুঝছো? এখানে একটা মানুষ দাঁড়ায় আছে। এখানে একটা মানুষ দাঁড়ায় আছে। এইখানে একটা মানুষ দাঁড়ায় আছে। ২ জন মানুষ দাঁড়ায় আছে, ২ জন দড়ি ধরে আছে। দড়ি ধরে আছে তো এখন দড়ি টান দেওয়ার ফলে এই যে ব্যক্তি সে এইদিকে চলে আসছে। কারণ এর শক্তি অনেক বেশি। এর শক্তি বেশি। এজন্য ওই যে এই ব্যক্তি সে এইদিকে টান দিয়ে তার টান দেওয়ার কারণে এই ডান পাশে যে ব্যক্তি আছে সে এইদিকে চলে আসছে, হ্যাঁ? সে হচ্ছে এইদিকে চলে আসছে টান দেওয়ার কারণে। তো এইভাবে পোল ক্রিয়েট হয়। সে এইদিকে চলে আসছে। পোল ক্রিয়েট করে না, ভোট কোন দিকে বেশি পড়ে এটা এরকম আরকি বুঝছো? পোল কখন থাকবে? যখন ওই যে একরোখা হয়ে যাবে। একরোখা হইলে সেখানে পোল থাকবে। দেখো এখানে এখন বোঝার বিষয় যে এইখানে আমি খুবই গুরুত্বপূর্ণ। দেখো এটা দেখো এইখানে এই জিনিসটাতে একটা পোল আছে, ডাইপোল মোমেন্ট আছে। এইখানেও ডাইপোল মোমেন্ট আছে। এখন এইটা এবং এইটা কোনটাতে ডাইপোল মোমেন্ট বেশি সেটা বুঝতে হবে। দেখো এদিকে অপোজ করতেছিল কিছু একটা, অপোজ করতেছিল। এটাতে ডাইপোল মোমেন্ট নন জিরো, হ্যাঁ? এটা লিখে দেই। এখানেও ডাইপোল মোমেন্ট হবে মানে শূন্য হবে না। ডাইপোল মোমেন্ট আছে। এখানেও ডাইপোল মোমেন্ট আছে। বাট সেটা আসলে একদমই অপোজ করে না। এখানে আসলে কার্বন ক্লোরিন টানে বাট একদমই অপোজ করে না। হালকা ডাইপোল মোমেন্ট আছে। তো এইখানে দেখো অপোজ করার মতো কেউ নাই। HCHO তে অপোজ করার মতো কেউ নাই। এজন্য HCHO র ডাইপোল মোমেন্ট সবচেয়ে বেশি। ঠিক আছে? হয়ে গেল। দেখো বুঝতে পারছো কিনা? পুরো আলোচনা যদি দেখো আশা করি বুঝে যাবা এবং এটা অনেক ইম্পোর্টেন্ট কনসেপ্ট, হ্যাঁ? ঠিক আছে আমরা পরের প্রশ্নে যাই। আশা করি তুমি বুঝতে পারছো। না বুঝলে আবার টেনে দেখো প্রথম থেকে, ঠিক আছে? একটা নির্দেশকের PKIN এর ভ্যালু 9.3 হলে নির্দেশকটি কোন টাইট্রেশনের জন্য সবচেয়ে উত্তম? তো এটার অ্যান্সারটা দেখো। PKIN। তো PKIN মানে হচ্ছে পিকে ইন্ডিকেটর বোঝাচ্ছে, হ্যাঁ? পিকে ইন্ডিকেটর। এই পিকে ইন্ডিকেটর যদি পিএইচ এর সমান হয়, পিকে ইন্ডিকেটর যদি পিএইচ এর সমান হয় তাহলে তুমি বলতে পারবা যে এটা আসলে সর্বোত্তম হবে। টাইট্রেশনের জন্য সর্বোত্তম হবে নির্দেশকটা। এই ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক। হ্যাঁ? বলছে যে পিকে ইন্ডিকেটর এর মান 9.3 হলে নির্দেশকটি কোন টাইট্রেশনের জন্য সবচেয়ে উত্তম হবে? তো আসলে এখন দেখতে হবে যে পিএইচ 9.3 হয় কোনটার ক্ষেত্রে? পিএইচ 9.3 হয় এখানে আসলে কোনটার ক্ষেত্রে সেটা আমাকে দেখতে হবে। অপশনে যেই অপশনগুলো দিছে টাইট্রেশন করার জন্য অ্যাসিড বেস দিয়ে রাখছে। অ্যাসিড বেস যে প্রশমন আ তো অ্যাসিড বেসিস যে প্রশম দ্রবণের পিএইচ সেটা আসলে 9.3 হইতে হবে। 9.3 হইলে 9.3 এর আশেপাশে হলে সেই টাইট্রেশনটা সবচেয়ে ভালো হবে। তো আমরা জানি যে দুর্বল অ্যাসিড প্লাস হচ্ছে সবল বেস। দুর্বল অ্যাসিড সবল বেস যখন আসলে অ্যাসিড বেস রিঅ্যাকশন করে তখন সেটার পিএইচ অ্যারাউন্ড 9.3 এর আশেপাশে হয়। হ্যাঁ? অ্যারাউন্ড তাহলে এখানে দেখো দুর্বল অ্যাসিড কোনটা আছে এখানে? এই যে দুর্বল অ্যাসিড দেখো কোনটা আছে। দুর্বল অ্যাসিড আছে হচ্ছে এই যে CH3COOH এবং এটা আসলে এটাও দুর্বল। এটা হবে না। HCC এবং এখানে NaOH এটা হচ্ছে সবল ক্ষার। উত্তর হবে কি? HCOOH প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা হবে উত্তর। কেন? কারণ আসলে এটা হচ্ছে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের মিশ্রণ। পরের প্রশ্নে চলে যাই। সমুদ্রপৃষ্ঠ হতে ১৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের স্তরকে কি বলা হয়? ১৫ থেকে ৫০ এটা আসলে পরিবেশ রসায়ন অধ্যায়ের প্রশ্ন। এটা আসলে বোঝার কিছুই নাই। তোমাকে এটা মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ? ১৫ থেকে ৫০ কিলোমিটার
পর্যন্ত যে বায়ুমণ্ডলের স্তর সেটাকে কি বলে? সেটাকে স্ট্র্যাটোমণ্ডল বলে। এটা পরিবেশ রসায়ন অধ্যায়ের প্রথম দিকে প্রথম ৪-৫ পৃষ্ঠা খুললেই দেখবা যে বায়ুমণ্ডলের মোটামুটি ৩-৪ পৃষ্ঠা ৫ পৃষ্ঠা ভালোই আলোচনা দেওয়া আছে। সেগুলো একটু ভালো মতো বুঝে পড়তে হবে। ঠিক আছে? তাহলে পারবা। আর এই প্রশ্নগুলো ভালো মতো সলভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এট লিস্ট যারা ক্যান্ডিডেট আছো তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এট লিস্ট ২০ বছর আছে। মানে মানে তুমি যদি একদম ভালো একটা ফলাফল করতে চাও মানে আমি বলব যে 10 ইয়ার্স তো মাস্ট। 10 ইয়ার্স লাস্ট 10 ইয়ার্স মাস্ট। হ্যাঁ? তুমি যদি অনেক ভালো প্রস্তুতি নিতে চাও তাহলে লাস্ট ২০ বছরের প্রশ্ন ভালো মতো সলভ করে যাও। আর এটা এভেইলেবল নাও থাকতে পারে। তো এইজন্য ১০-১৫ বছর মাস্ট দেখো। প্রশ্ন ব্যাংকের মধ্যে দেখবে যতগুলো ইয়ার থাকে সবগুলো সলভ করে যাও তাহলেই হবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। তোমরা কমেন্ট করো যে আসলে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আ সেশনের প্রশ্নও চাও কিনা, সলভ চাও কিনা। তাহলে আসলে আমি এগুলো সলভ আপলোড করতে পারি। ঠিক আছে? তোমাদের আগ্রহটা আসলে ইম্পোর্টেন্ট। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।